আওয়ামী লীগ ঘোষণা দিয়ে মনে করে যে তাদের ছাড়া বাংলাদেশ যে একটা অরাজকতার দেশ, এটা তারা প্রমাণ করতে চায় এবং সেই প্রমাণ করার কাজটি ওসমান হাদিকে হত্যা করে এবং আরো এরকম অসংখ্য জুলাই যোদ্ধাদেরকে এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে হত্যার হুমকি দিয়ে পরিষ্কারভাবে এটা তারা বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয় একটা প্রেক্ষাপট যেটা অনেকেই আলোচনা করছেন, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যতই নির্বাচনের কথা অনেকে মুখে বলছেন, কিন্তু বাস্তবে তারা যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারাও এই প্রক্রিয়ার সাথে নানাভাবে যুক্ত হতে পারেন অথবা অনেকগুলো ঘটনার সাথে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু একই সাথে দেখেছি যে এই ওসমান হাদির ঘটনায় যখন সারা দেশ বিক্ষুব্ধ, তখন একদল কতিপয় লোক হেলমেট টেলমেট পরে পুরনো কায়দায় হামলা করছে এবং একদল বিক্ষুব্ধ মানুষের মধ্যে আছে একটা প্রলংড জুলাই কন্ডিশন কিন্তু আছে। জুলাইয়ের যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স মানুষের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটার মধ্যে আমাদের যে লড়াকুরা ছিলেন তাদের ওই অবস্থাটা কিন্তু এখনো মানে আমরা বয়ে বেড়াচ্ছি, কিন্তু সবাই বয়ে বেড়াচ্ছেন। এবং এই মানসিক অবস্থায় যখন তারা এরকম একটা হামলা দেখেন, তখন তাদের মধ্যে যে পরিমাণ ক্ষোভের উদ্গীরণ ঘটে সেটা আমাদের বোঝা দরকার। সেইখানে আমরা দেখতে পাচ্ছি ওই ক্ষোভকে অনেকে কাজে লাগাচ্ছেন কতগুলো স্থাপনা ধ্বংসে কিংবা কতগুলো মানে মিডিয়া প্রতিষ্ঠান এগুলোতে আক্রমণ করে। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট উদীচিতে হামলা করা হলো। এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছেন? এই ঘটনাগুলোর যদি দিকে তাকানো হয় তাহলে পরিষ্কারভাবে নির্বাচন বানচালের একটা তৎপরতা এখানে আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আপনি একই সময় দেখেন ময়মনসিংহের ভালুকায় একজন শ্রমিককে প্রথমে পিটিয়ে মারা হলো, তারপর পুড়িয়ে দেওয়া হলো, তিনি ধর্মের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী। এবং একই সময় এটা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। এগুলো অনেকেই ইন্টারকানেক্টেড ভাবেন কিংবা একটাকে যে নানাভাবে প্রভাবিত করে সেই জায়গাটা ভাবেন। আমরা বরিশালে কিংবা বিএনপির একটা ইউনিয়ন নেতারকে ঘুমন্ত অবস্থায় তার শিশু সন্তান সহ তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, কিংবা এর আগে চট্টগ্রামে একজন বিএনপির একজন কর্মী যিনি জুলাইয়ের লড়াইয়ের মধ্যে ছিলেন তাকে হত্যা করা হয়েছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে, তার মানে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি আছে, এইটা নির্বাচনের পরিবেশ নাই, এইটা ক্রমাগত যেন প্রতীয়মান করা হচ্ছে। মানুষের মধ্যে এই অনাস্থা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইলেকশনটা আসলে হবে না। আজকে আমি যতজনের সাথে কথা বলেছি, প্র্যাকটিক্যালি একটা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয়েছে, ইলেকশনটা কি ভাই হচ্ছে? এই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে। তার মানে যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের স্বার্থ কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সামনে আসছে। একদিকে যেমন হত্যা করে, অন্যদিকে তার প্রতিক্রিয়ায় নানান ঘটনা দেখি, অথবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম ঘটনা, যেমন আমরা ময়মনসিংহের ভালুকায় দেখলাম। এই নৃশংসতা কিভাবে আপনি দেখবেন যে একজন শ্রমিকের কে তার মানে তাকে জোর করে পদোন্নতি হয়েছে, তাই সেটা যেটা জানা গেল, তারপর তার চাকরি থেকে জোর করে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে যখন সেটা পারা যায়নি, তখন সে ধর্ম অবলম্বনা করেছে বলে সেই অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে একটা ব্যবস্থা করে ফেলা হলো। এখানে সরকারের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সরকারের ভূমিকাটা এখানে আমরা দেখতে পাচ্ছি জানমালের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। তাদের ভূমিকা রহস্যজনক ভাবে অনেকগুলো জায়গাতে বেশ নীরব। তারা কোনো জায়গায় ঠিকঠাক মতো মানে কি বলে একটা জিনিসকে প্রতিরোধ করা কিংবা কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারছেন না। পুলিশ যাচ্ছে দেরিতে, অন্যান্য ফোর্সেস আসছে দেরিতে, তাদের সমস্ত কিছুই ঘটে যাওয়ার পরে ঘটনা। এটা কি রাষ্ট্রের যে রোগ? আমরা অনেক ক্ষেত্রে এর আগেও দেখেছি, হাসিনা আমলে আমরা বহু দেখেছি, ফ্যাসিবাদী আমলে আমরা বহুবার দেখেছি যে সাম্প্রদায়িক হামলাগুলোর যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর পুলিশ আসতো। ঘটনা প্রতিরোধ করার জন্য পুলিশকে কিংবা প্রশাসনকে আমরা কোনোদিন কোনো জবাবদিহি করতে শুনি নাই, কাউকে কোনো জবাবদিহি করানো হয় নাই, এবং তাদের ভূমিকা আমরা দেখি। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং এইখানেও একই রকম জায়গা দেখা যাচ্ছে যে রাষ্ট্রের ভেতরে ওই যে তার অবস্থানটা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে সাইকোলজিতে ছিল সেটাই বহাল আছে, অথবা এখন কোন অংশ কে কোন ভূমিকা পালন করছে এটাই আমাদের এখন প্রশ্ন তুলতে হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, পলিটিক্যাল ডিসিশন আগে আসতে হবে। নিরাপত্তা এমনি এমনি আসে না। নিরাপত্তা আসার আগের রাজনৈতিক সিদ্ধান্তটা খুব জরুরি। বিচার, সংস্কার, নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ। এটা যারা ব্যাহত করছেন তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
আমরা পুরো প্রক্রিয়াটা ভেস্তে যাওয়ার জায়গা হবে। ইলেকশন ছাড়া এখন সংস্কার কোনো অর্জন করা যাবে না। সংস্কার অর্জন করতে হলে যে পদ্ধতি ঠিক করা হয়েছে, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এন্ড দেন তার মধ্যে দিয়ে সংস্কারের অ্যাডাপ্টেশন এবং সেটার বাস্তবায়ন। এই প্রসেস আপনি বাস্তবায়ন করতে গেলে ইলেকশন লাগবে। ইলেকশন বানচাল করার চেষ্টা, আজকে ফ্যাসিবাদী যেমন ইলেকশন বানচাল করতে চায়, তেমনি যারা ইলেকশন দেশের ভেতরে বানচাল করতে চায়, তার সবার স্বার্থ দেখা যাচ্ছে এক জায়গায় মিলে যাচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটছে। যদি আমরা জুলাইয়ের যে ঐক্য মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের জায়গায় আমরা আসতে না পারি আবারও বিচার সংস্কার নির্বাচনের ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে পারবো না। সিসিটিভি ক্যামেরা খুব দরকার এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। বডি ক্যাম দরকার এবং এটা গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। এই সমস্ত ফালতু কথাবার্তা আমরা শুনতে চাই না। কারো জীবন হাতের মুঠে রেখে এই সমস্ত ফালতু আলোচনা যে টাকা নাই, এটা করা যাবে না, এগুলো আমরা চাই না। আমরা বারবার বলে এসেছি সরকারকে জবাব দিতে হবে, সরকারকে, যে আমরা রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ সহ গভর্নমেন্ট নির্বাচন কমিশন সহ পলিটিক্যাল পার্টি নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। কোনো জবাব তারা দেন নাই। কার কথায় চলেন আপনারা? এটা আমরা জানতে চাই। আমাদের সমর্থনই তো আপনাদের এই সরকার। কাজেই তারা কিন্তু কোনো কথার জায়গাতে দাঁড়াচ্ছেন না এবং তারা এই হত্যাকারীদের গ্রেফতারও করতে পারছেন না। হত্যা করে দিয়ে 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাদের টোটাল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার ফেইলিয়ার। গভর্নমেন্ট ঠিক মতো জবাবদিহি করতে পারছেন না। আবার হামলা হচ্ছে, সেটাতে তাদের কোনো প্রতিকারের ব্যবস্থা নেই। গভর্নমেন্ট বলছেন আমরা পাশে আছি। সব পুড়িয়ে টুড়িয়ে যাওয়ার পরে তারা পাশে আছেন। এই যে হোল জিনিসটা, এইটা সরকারকে জবাবদিহি করতে হবে এবং সেইটার পাশে যারা জবাবদিহি করতে ব্যর্থ হচ্ছেন তাদের সরে যেতে হবে, সেটা মনে রাখা দরকার এবং আমাদের সম্মিলিত ভয়েসটা সেই জায়গায় হওয়া উচিত। ঐক্যটা এখন দরকারি যে আমরা বিচার সংস্কার নির্বাচনটা করতে চাই। ইলেকশনটা টাইমলি হতে হবে। এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত। এই পলিটিক্যাল ডিসিশনের পরে কিন্তু বাকি মেজার্স গুলো আসতে পারে। রাজনৈতিকভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ি, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। এই প্রথম বিষয়টার গুরুত্ব দিয়ে বাকি আপনারা আরো টেকনিক্যাল আলোচনা করতে পারেন। সিসিটিভি ক্যামেরা, আমাদের বডি ক্যাম, কার কার নিরাপত্তা কিভাবে দেবেন, পুলিশকে তো অ্যাক্টিভ হইতে হবে। পুলিশ তো কোথাও যে এখন অ্যাক্টিভই হচ্ছে না। দায়িত্ব পালন করতে যদি কেউ অবহেলা করে, রাষ্ট্রের কর্মকর্তা, জনগণের ট্যাক্সের পয়সায় বেতনভোগী, ইমিডিয়েটলি তাকে ব্যবস্থা নিতে হবে। আমাদের মানে সরকার কিংবা উপদেষ্টারা কিংবা মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নিতে পারছেন না। কারো না কারো তো দায়িত্ব অবহেলা আছে। তাহলে এত বড় ফেলিয়ার হচ্ছে কেন? আপনি কোথাও যদি হামলা হয়, তাহলে তারা কি জবাবদিহির আওতায় হচ্ছেন? ওই প্রশাসন কি, ওই পুলিশ কর্মকর্তারা কি জবাবদিহির আওতায় আসছেন কিভাবে এটা হয়েছে? আমরা এর আগে বলেছিলাম, যখন ওই যে একবার পুরনো ঢাকায় কাউকে পিটিয়ে মারা হলো পাথর চেপে, যে ওইখানকার পুলিশ কর্মকর্তাদেরকে জবাব দিতে হবে। তাদের নাকের ডগায় এরকম ঘটনা ঘটছে, তারা কোথায় ছিলেন? আপনি যদি জবাবদিহি চান এবং আপনি প্রত্যেকটা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাকে যদি ওই এলাকায় দায়িত্বের জায়গাতে জবাবদিহি চান যে কিভাবে ঘটলো এটা, তাহলে আপনি দেখবেন যে পুরো পরিস্থিতির মধ্যে পরিবর্তন হচ্ছে। সবাই মনে করছে সবকিছু করে পার পেয়ে যাবে। এই পার পেয়ে যাওয়ার জায়গা আজকে তৈরি হচ্ছে, যার ফলে এইরকম একটা বাস্তবতা তৈরি হচ্ছে। এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে এটা মনে রাখা দরকার যে আমরা এখন পরস্পর যদি বিরাট মানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের চাইতে আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে যদি বড় করে দেখি, তাহলে এই ট্রানজিশন শুধু বাধাগ্রস্ত হবে না, সবাই মিলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। কেউ এখান থেকে লাভবান হবেন না। অন্তত আমরা রাজনৈতিক ভাবে এটা বিশ্বাস করি এবং সমস্ত দিক থেকে এটা বিশ্লেষণ করে আপনাদের বোঝানো সম্ভব যে এইখানে যদি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে ফর দিস ট্রানজিশন, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই বিপর্যয় থেকে কেউ রক্ষা পাবেন না। অতএব রাজনৈতিক বন্দোবস্ত আমরা যারা নতুন বন্দোবস্ত চাইছি, তারা পুরনো বন্দোবস্তের খেলায় যেন না খেলি। পুরনো বন্দোবস্তের খেলা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের গোল্লামারি। মানে আমরা আমাদের দলীয় স্বার্থ, আমাদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থই প্রধান। এই রকম জায়গাটা পুরনো বন্দোবস্তের রীতি ছিল। আজকে তারা বাংলাদেশে যদি আমরা সেই বন্দোবস্তে ফিরি, আমাদের শহীদের রক্তের ঋণ তার সাথে বেইমানি করা হবে। কাজেই আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে হবে, কিন্তু এই ট্রানজিশনটা আমাদের সবার দরকার। বাংলাদেশ সেটার অপেক্ষায় আছে। আমরা সেটা যদি করতে পারি, তাহলে হাদি সহ জুলাইয়ের সকল
শহীদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো কিছুটা হলেও, যেখানে বাংলাদেশ সত্যি সত্যি একটা নতুন যাত্রায় যাচ্ছে। এইটা বিকল্পের কোনো নাই। তো এইটুকু বললাম, আরো অনেকগুলো প্রসঙ্গ যুক্ত হতে পারে। আমি আবারও আমরা এই দাবি তুলি যে একটা মনিটরিং কমিটি দরকার। আমরা যদি ঐকমত্য কমিশনে বসতে পারি, তো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ গভর্নমেন্ট ইলেকশন কমিশন যদি উদ্যোগ নেয়, একটা মনিটরিং কমিটি হওয়া সম্ভব, যেখানে আমাদের ঐক্যের বার্তাটা যাবে এবং যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পারস্পরিক দ্বন্দ্ব বিরোধ সেখানে মীমাংসা করা যাবে। এই পলিটিক্যাল উইল ছাড়া কেবলমাত্র পুরনো একটা প্রশাসন দিয়ে আমরা ইলেকশনটা পার করে ফেলতে পারবো, আমরা এই চিন্তাটাকে খুবই অবাস্তব একটা চিন্তা হিসেবে মনে করি। সুতরাং ওই দিক থেকেই আমাদের নিরাপত্তার বিষয়টা দেখা দরকার। কেউ যদি আততায়ীর মতো গুলি করতে আসে, গণপ্রতিরোধের প্রশ্ন ছাড়া, জনগণের মধ্যকার ওই ঐক্য ছাড়া এটা আসলে কোনোদিন কেউ ঠেকাতে পারে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।